আচ্ছা, আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে, দেখো, আমরা এসএসসি যে তোমাদের 26 ব্যাচ আছো, এসএসসি 26 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের জন্য তোমার টেস্ট পরীক্ষা শেষ। এখন টেস্টের রেজাল্ট মেবি 2-1 দিনের ভিতরে দিয়ে দিবে। তো আমরা টেস্ট পরীক্ষার পরে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, সবাই একটা হইয়া মডেল টেস্ট কিনতে পারি। মডেল টেস্ট কেনার পরে আমরা যে মডেলগুলো সলভ করব, ঠিক আছে, বিশেষ করে এমসিকিউ মডেলগুলো যেভাবে আমরা সলভ করি, যেমন আমি যেভাবে করাই, প্রতিদিন একটা হইয়া এমসিকিউ মডেল দেই। এখন এরা এটা করার পরে যে ভুলগুলা হয় দেখি, অবশ্যই গড়ি দইরা 25টা এমসিকিউ 25 মিনিটে হতে হবে, এর বেশি সময় করা যাবে। করার পরে যে ভুলগুলা হয় এগুলো আমি সলভ করে দিই। পরের দিন আবার কি করি, আরেকটা নতুন মডেল দিই, আর পুরানের যে ভুলগুলো আমি সলভ করে দিয়েছিলাম এগুলো তাদেরকে আবার মানে বাসা মেজে করার জন্য বলি। যদি এগুলো তো আবার কোনো মানে করতে সমস্যা হয় তাহলে এটাও আবার করাই দিই আর কি। তো এইভাবে চলতে থাকে। এইভাবে চলতে থাকলে ওই কিটা আস্তে আস্তে তার স্কিলটা গেইন হয় এবং মোটামুটি পুরাটা বই সবসময় একটা রিভিশন দেয়। সেমভাবে সিকিউ মডেলটাও সেম, কিন্তু সিকিউ তো আর একটা পুরাটা দেওয়া একদিনে তো আর পুরাটা দেওয়া যায় না, 2টা বা 3টা সৃজনশীল দেওয়া হয় আর কি। কিন্তু মডেল থেকে দেওয়া হয়। কেন মডেল থেকে দেওয়া হয়? কারণ এই সময় পার্ট চ্যাপ্টার হিসাবে পড়া আমি মনে করি উচিত না। চ্যাপ্টার হিসাবে পড়া যা তো পড়বার পড়ে লাইছি, তখন তো আমরা চূড়ান্ত রিভিশনে থাকতেছি। এই সময় পুরোটা বই যেতে আমার সবসময় একটা রিভিশন দেয়, এবং কিছুদিন পরে পরে একটা মেন পরীক্ষার মতন হয়ে একটা পরীক্ষা দিলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, যাই হোক, তা আমার একজন স্টুডেন্টের হয়ে একটা মডেল করাইছিলাম আমি। এগুলাতে সে যে ভুলগুলো করছে আমি ভিডিও আকারে তা সলভ করে দিতেছি। দেখো, এর আমি করাইছি এমনিও। তোমাদের সবার জন্য আমি একটা ডেমো দিতেছি আর কি, কীভাবে করা যায়। আমি এইভাবে শহরে সবসময় করবো। যেমন সে এখানে একটা ভুল করছিল, এটা 10 নম্বরটা, 10 না সরি, এই যে এখানে যে উদ্দীপক দেওয়া হয়েছে, 50 গ্রাম বরের একটি বস্তুকে 10 জুল গতিশক্তিতে হারা উপর দিকে নিক্ষেপ করা হলো। বস্তুটিকে কত বেগে উপর দিকে নিক্ষেপ করা হয়েছিল এটা জানতে চাইছে। আর হইছে, প্রথম অর্ধেক দূরত্ব অতিক্রমের পর বস্তুটির বেগ কত হবে নির্ণয় করো। তাহলে আমরা যদি এখান থেকে এটা সলভ করি, দেখো, তো প্রথমেই বলছে যে তার গতিশক্তি দেওয়া আছে। কি দেওয়া আছে? গতিশক্তি ইকে ইকুয়াল টু তোমার 10 জুল দেওয়া আছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, ইকে সমান ইকে জাতিকে সূত্র বসাই, হাফ এম, এমনকি আমরা বি দিব না ইউ দিব। প্রথম যখন আমি ডিল দিছিলাম তখন তো বি ইউ ছিল, সেজন্য দিব ইউ স্কোয়ার ইকুয়াল টু 10, বা এম ইউ স্কোয়ার ইকুয়াল টু, টুটা নিচে আছে, এই পাশে আইলে গুণ হয়ে যাবো, 10 দোকানে 20। বা আমি যদি এখান থেকে ইউটা বাইর করতাম চাই, তাহলে কি দেবো তোমার 20-এ প্রথম এম দ্বারা ভাগ হইব। এই যে এম দ্বারা ভাগ হইব, এম এর মানটা কত? 50 গ্রাম, বাট আমার এটা কেজি দিব। কেমনি নিব আমরা? 50 ইন্টু 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার সরি -3, তারপরে রুট ওভার হয়ে যাব। ঠিক আছে, বা ইউ ইকুয়াল টু, আমরা যদি এটা ক্যালকুলেশন করি, এটা কি হইতেছে, আর রাখি যে আমি ক্যালকুলেটর দা করি, দেখি কত হয় আনসার। আনসার মেবি 20 হইব। ক্যালকুলেটর যদি আমরা সাফি, বিশ হইতেছে 20, ঠিক আছে, তাহলে হইব 20 মিটার পার সেকেন্ড।
এর আনসার হইব 20 মিটার পার সেকেন্ড, অর্থাৎ বস্তুকে 20 মিটার পার সেকেন্ড বেগে উপর দিকে নিক্ষেপ করা হয়েছিল। এটাই 20 মিটার পার সেকেন্ড। এবার প্রথম অর্ধেক দূরত্ব অতিক্রমের পর বস্তুটির বেগ কত হবে? তাহলে আসলে বস্তুটা সর্বোচ্চ কতটুকু উচ্চতায় উঠতে হবে এটা আমরা নির্ণয় করি। আমরা জানি একটা বস্তু সর্বোচ্চ কতটুকু উচ্চতায় উঠতে পারে, তার জন্য আমরা এইচ ম্যাক্স বাই করতে পারি। এইচ ম্যাক্স বাই হারার সূত্র হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g। ইউ স্কোয়ার বাই 2g উপর দিকে নিক্ষেপ করলে সূত্র হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g। মান বসাও, ইউর মান হচ্ছে 20, তাহলে 20 স্কোয়ার ডিভাইড বাই 2g, 2 4 9.8। আরে প্রবলেম হয়, আমরা ক্যালকুলেশন করে দেখি কি হয়। উপরে যদি হয় তোমার কত 20 স্কোয়ার ডিভাইডেড বাই নিচে হইব তোমার 2 4 9.8। ক্যালকুলেশন 20.41 লেখা যায়, 20.41 20.41 মিটার। তাহলে তার অর্ধেক উচ্চতায় আমি নিক্ষেপ করব, তার মানে আমার যে উচ্চতা রইব h ইকুয়াল টু এটার অর্ধেক। তাহলে আমরা লিখতে পারি এটার অর্ধেক করলে এটাকে 2 দ্বারা ভাগ করি আমরা, ভাগ 2 10.21 লেখা যায়। এটার অর্ধেক উচ্চতা হইলে 10.21 মিটার। অর্থাৎ সে এত উচ্চতায় নিক্ষেপ করার সময় করলে কি বলছে বেগ কত হবে, ওই মুহূর্তে তার বেগ করতে হবে ডাবলা বাই আর। তাহলে আমরা কোন সূত্র ইউজ করতে পারি? আমরা ইউজ করতে পারি b স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2g h, বা b ইকুয়াল টু রুট ওভার ইউ, ইউর মান হতো 20 মাইনাস 2 4 9.8 পূরণ হয়েছে h 10.21। ক্যালকুলেশন হলে 20 স্কোয়ার মাইনাস 2 পূরণ হয়েছে 9.8 পূরণ হয়েছে 10.1 14.14 লেখা যায়। 14.14 মিটার পার সেকেন্ড। তার মানে এর অর্ধেক উচ্চতায় 14, এটা হবে আনসার। নিচে কোনটি যান্ত্রিক শক্তির অংশ? যান্ত্রিক শক্তি মানে কি? তা বিভব শক্তি আর গতি শক্তির যোগফল। যেহেতু এখানে গতি শক্তি আছে তার মানে গতি শক্তি। এখানে বলছে বাদুর 100 কিলো হার্জ কম্পনের শব্দ তৈরি করতে পারে, এটি কি ধরনের শব্দ? বাদুর 100 কিলো হার্জ, 100 মানে আসলে 100,000 মানে 1 লাখ হার্জ, 20,000-এর উপর হলে এটা বলা হয় শব্দ উত্তর। পানির তরঙ্গ কম্পনের দিকের সাথে কত গুণে অগ্রসর হয়? এই তরঙ্গটা আসলে কেমনে দেখো, এইভাবে যায় না তরঙ্গটা, ঢেউ যখন দেওয়া হয় তখন তো তরঙ্গটা এইভাবে যায়।
তখন তরঙ্গ আসলে যায় এইদিকে, তরঙ্গ যায় এদিকে, আর কণা উপর দিকে নিচের দিকে। কণা কি হয়, কণা কিন্তু উপর দিকে নিচের দিকে উঠালামা করে, কণা উপর দিকে নিচের দিকে, তাহলে এই যে তাদের মধ্যবর্তী কোণটা এটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, নিরাপদ ভ্রমণের ক্ষেত্রে নিচের কোণটি মুখ্য ভূমিকা রাখে। কোনটা মুখ্য ভূমিকা রাখে? নিচে কোনটি মুখ্য? এটা মগজ টাইপের অঙ্ক। কোনটা গতি না ঘর্ষণ মুখ্য ভূমিকা রাখে? এটা নিচে কোনটি মুখ্য ভূমিকা রাখে? গতি, ডেফিনেটলি। কোন গতি বৃত্তাকার, উপবৃত্তাকার বা সরলরৈখিক হতে পারে? পর্যাবৃত্ত গতি। আচ্ছা, আমরা এটা দেখি। একটি বস্তু সরল পথে 8 মিটার অগ্রসর হয়ে সেখান থেকে একই পথে 6 মিটার ফিরে এলো, দূরত্ব এবং সরণের পার্থক্য হতো। হ্যাঁ, এই জিনিসটা বোঝা যাচ্ছে। দেখো, দূরত্ব এবং সরণের পার্থক্য, এগুলো সে ভুল করছিল। মানে প্রথমে একটা পথে সে 8 মিটার গেছে, ধরলাম সে সোজা সরল পথে 8 মিটার গেল। 8 মিটার যাওয়ার পরে সে এখানে আইছে, ধরলাম এটা ছিল এ পজিশন, এর থেকে সে বিতে গেছে। এখন সে আবার এই দিক থেকে 6 মিটার আইছে, 6 মিটার আয়া ধরলাম সে এখানে আইছে সি পজিশনে 6 মিটার। তার মানে আলটিমেটলি তার স্মরণ আছে। স্মরণ কোনটা? স্মরণ হচ্ছে সে আদিতে হয়েছিল আর শেষে হয়ে আছে। তার মানে স্মরণ হচ্ছে তার এতটুকু জায়গা, এটা হতো 2 মিটার। তার মানে তার স্মরণ হয়েছে আসলে, স্মরণ এস দ্বারা প্রকাশ করা হয় 8 মাইনাস 6 ইকুয়াল টু 2 মিটার। তার দূরত্ব কতটুকু? দূরত্ব তো লই আসছে, কতটুকু পথ অতিক্রম করছে। তো প্রথমে গেছিল 8 মিটার, আবার ফিরে আইছিল 6 মিটার। তাহলে সে আসলে কতটুকু জায়গা হাইটটা গেছে, এটা হচ্ছে তার দূরত্ব। তো প্রথমে 8, এরপরে আবার ফিরে আইছে 6, তাহলে 8 আর 6 14 মিটার। আমাকে কি বলছে? দূরত্ব আর সরণের পার্থক্য মানে বলছে। দূরত্ব সরণ, দূরত্ব যেহেতু 14, সরণ যেহেতু 12, সরণ যেহেতু 2, তাহলে 14 দিয়ে 2 গেলে 12 মিটার। মাইক্রোওয়েভে আলোর তরঙ্গ দৈর্ঘ্য হতো মগস্ত 10⁻²। কুলম্বের সূত্রের সাথে নিচের কোন সূত্রের মিল রয়েছে? মহাকর্ষ সূত্র। কেন? কারণ দেখো, আমরা কুলম্বের সূত্র রাখি তো জানি। কুলম্বের সূত্র F equal to K into Q1 Q2 divided by R square, Q1 Q2 divided by R square। আবার মহাকর্ষ সূত্র দেখো সেম, কে এর জায়গা দিয়েছে মহাকর্ষ ধ্রুবক M1 দিয়েছে M2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটাও এফ, এটাও এফ। এই যে এটাও একটা ধ্রুবক সমানুপাতিক কেডা, ওইখানে জিও একটা সমানুপাতিক ধ্রুবক। এখানে বর্গের গুণফল, আর এখানে হচ্ছে চার্জের গুণফল, দূরত্বের স্কোয়ার, দূরত্বের স্কোয়ার। এই জন্য এটা হচ্ছে মহাকর্ষ সূত্র মতো। 2 সেন্টিমিটার বেশ বিশিষ্ট গোলকের আয়তন হতো, আয়তন সূত্র ফলাইবা 4/3 পাই আর কিউব। 4/3 4/3 পাই আর কিউব, আর মানে সেকেন্ড 2 কিউব করলে 8, 4টা 32 শুধু পড়বে, নিচে এসে 3, 32/3 পাই সেন্টিমিটার কিউব। এটা সত্য। দ্বারা কত? আর দেল, তাহলে দ্বারা কত সূত্র কিতা? আর বাই কে দ্বারা কত? সি ইকুয়াল টু আর বাই কে। সি আর মানে কেন
কত আছে কে এর মান 10 টু দি পাওয়ার সি এর মান আছে 2 সেন্টিমিটার, এটা মিটার নিতে দিব। মিটার নিলে 0.02 ডিভাইডেড বাই নিচে আছে তোমার 9 ইনটু 10 টু দি পাওয়ার 9, অর্থাৎ 2.22 ইনটু 10 টু দি পাওয়ার -12 লেখা যায়। 2.22 ইনটু 10 টু দি পাওয়ার -12, হ্যাঁ এটা সত্য। চার্জ পাস হলে পটেনশিয়াল হতো, আমরা জানি বিভবের সূত্র কি তা, বিভব বি ইকুয়াল টু কে ইনটু কিউ বাই আর, সূত্র বসাই দিন, কে ইনটু ইনভার্স মেরে দিন, পুরনো হিসেবে তোমার হতো কিউ হচ্ছে পাস, (2.25 into 10 to the power 12 লেখা যায় ক্যালকুলেশন করার পরে। 2.25 into 10 to the power 12, তিনটি সত্য। দর্পণের ন্যূনতম দৈর্ঘ্য হতো, একটি সমতল দর্পণ সামনে 1.44 মিটার লম্বা একটি ব্যক্তি নিজ অবস্থানে স্থির রেখে দেখলো তার ডান হাত ঘড়ির বাম দিকে অবস্থান করেছে। দর্পণের ন্যূনতম দৈর্ঘ্য কত হইতো? আমরা জানি পূর্ণ দৈর্ঘ্য দেখতে হলে এর অর্ধেক হইতে হয়, তাইলে 1.44 এর অর্ধেক কত? 1.44 এর অর্ধেক হইছে 1.44 বা হইছে 2, 0.72। ডান হাত বাম হাতে দেখানো হলে লিখিত হয়েছে আসলে পার্শ্ব পরিবর্তন, প্রতিসরণ অন্তরে না, পার্শ্ব পরিবর্তন হয়েছে। এরপরে দেখো আরেকটা মডেল আমরা পড়াইছিলাম, সে বলছে 7 নম্বরটা 8 নম্বরটা, এই যে চিত্রটা দেওয়া আছে, এখন বলছে উদ্দীপকের আর ও এন এর মধ্যকার দূরত্ব হইছে λ/2। দেখি আর এন, আরটা হইছে কেন, এনটা হইছে কেন? হ্যাঁ আমরা জানি এই যে আমরা জানি এখান থেকে শুরু হইয়া এখান পর্যন্ত হইছে 1 λ, এই যে এই এন পর্যন্ত দিছে 1 λ, তাহলে এটার অর্ধেক, এখান থেকে এইটা হইব অর্ধেক λ, তাহলে আর এন এর মধ্যবর্তী দূরত্ব হইছে λ/2। তরঙ্গটি একটা অনুপ্রস্থ তরঙ্গ, বিভবের সাথে যায়, এটা একটা অনুপ্রস্থ তরঙ্গ। পি এবং P1 কণাটি সম্পূর্ণ বিপরীত দশা সম্পন্ন। দেখো 1 λ পরে যারা থাকে রয়েছে একই দশায়, দেখি আমরা পি আছে কেন আর P1 কোন না, P1 কেন না, এরা বিপরীত দশা না, এরা আসলে একই দশায় আছে, এটা ভুল। এর হার 2 সত্য, এর হার 2 এর সত্য হইলে এই যে এটাই আনসার। চন্দ্র সূর্যের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ হলে মহাকর্ষ বল কত হবে? চন্দ্র সূর্যের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ হলে 1/4 হবে, কারণ দূরত্বের সাথে সম্পর্কটা কিটা, দেখো আমি সম্পর্ক যদি একটু লেখার চেষ্টা করি, সম্পর্কটা হচ্ছে f is proportional 1/d²। এটা যেহেতু ডিরে যেহেতু দ্বিগুণ হচ্ছে, তাহলে 2 দেও 1/2d², 2d তারপরে স্কয়ার, ক্যালকুলেশন হলে 1/, হতে দেবো 1/4d², তার মানে 1/4 গুণ হয়েছে, কত গুণ? 1/4 গুণ। তো 1/4 গুণ মানে হচ্ছে বাংলা মিনিং কিটা, 1/4। একটি ডালু তলের উপর দিয়ে একটি ক্রিকেট বল গড়িয়ে পড়লে কোন ধরনের ঘর্ষণ সৃষ্টি হয়? ডালু তলে গড়াইও যদি পড়ে, ক্রিকেট বল গড়িয়ে পড়লে এটা হচ্ছে আবর্তন ঘর্ষণ।
ওয়ান ওয়াট সহমতা সমান হতো 746 ওয়াট না, 746 ওয়াট। ডাল উত্তলের সাথে একটি বস্তুকে কত কোণে ছেড়ে দিলে গতিকর্ষণ সহগের মান বৃদ্ধি পাবে? গতিকর্ষণ সহগের মানের সাথে, আচ্ছা গতিকর্ষণ সহগের সাথে সম্পর্ক এটা মিউ ইকুয়াল টু টেন থিটা, কার সাথে সম্পর্ক আছে এটা? তার মিউর সাথে তোমার টেন থিটা সম্পর্ক আছে, মিউ ইকুয়াল টু টেন থিটা। টেন থিটা যদি হয় তাহলে এখানে থিটার মান সবচেয়ে বড় কেটা না জানি, থিটা 30 ডিগ্রিতে 1/√3, 40 ডিগ্রিতে হতো 50 ডিগ্রিতে একটা মানাইবো, তুমি দেখবা 60 ডিগ্রিতে সবচেয়ে বেশি মানাইবো। ক্যালকুলেটর চাপতে পারো, চাপলে দেখবা 60 ডিগ্রিতে সবচেয়ে বেশি মান। নিউক্লিয়ার রিঅ্যাক্টর, আচ্ছা এটা অবস্থা নির্ভর। এখানে কি বলছে 7 নম্বর, 70 কেজি ওজনের একজন ব্যক্তি 5 মিনিটে 100 মিটার উঁচু পাহাড়ে উঠে, তার ক্ষমতা কত ওয়াট? ক্ষমতা আমরা জানি P ইকুয়াল টু W/T। ক্ষমতা P ইকুয়াল W/T। W সমান কি লিখতে পারি আমরা? mgh ডিভাইডেড বাই T। এখন m এর মানটা কত? এখানে কত কেজি হয়েছে দেখা আছে 70 কেজি, তো 70 পূরণ 9.8, এইচটা হতো 100 মিটার, নিচে হয়েছে 5 মিনিট, 5 পূরণ 530, 300 থেকে। আমরা দেখি ক্যালকুলেশন হলে হতো 70 পূরণ 9.8 পূরণ 100 ডিভাইডেড বাই 300, 228.67। আনসার হলে হয় 228.67, সরি 228, সরি 228, 228 এটা 228 তোমার 67 লেখা যায়, 228.67 আসেনি, 228.67, এই যে 228.67, এটাই আনসার। পরমাণুর মোট চার্জ নেগেটিভ হওয়ার জন্য দায়ী কোনটি? পরমাণুর মোট চার্জ নেগেটিভ বলে তো এখানে কোনো পজিটিভ চার্জ নাই, প্রোটনের আধিক্য না, ইলেকট্রনের আধিক্য, হ্যাঁ ইলেকট্রনের আধিক্য। 1 মিটার দূরে অবস্থিত +5 এবং +3 চার্জ এদের মাঝখানে কোথায় কিউ আধান স্থাপন করলে সেটি কোনো বল অনুভব করবে না? এটা আমরা যদি এখানে পড়তাম চাই, এখানে এখানে হচ্ছে +5 আছে, আচ্ছা আমরা নিচে হরি না, +5 আর +3 1 মিটার দূরে আছে, +5 আর +3 1 মিটার দূরে আছে। এই যে এখানে দেখো +5 কুলম্ব, তার থেকে 1 মিটার দূরে আছে +3 কুলম্ব। এখন তাদের ভিতরে কোনো এক জায়গার মধ্যে প্লাস কিউ স্থাপন করলে তার নিরপেক্ষ বিন্দু আমরা নির্ণয় করতাম। আমরা বলছিলাম যখন আমরা দশম অধ্যায়ে পড়াইছি তখন বলছি যে দুজন যদি একই জাতীয় চিহ্ন থাকে তখন আসলে তাদের ভিতরে কোনো এক জায়গার মধ্যে তড়িৎ প্রবাহ শূন্য হইব বা লব্ধি বল শূন্য হবে। তো যেহেতু দুইটা প্লাস, তাহলে তাদের ভিতরে ধরলাম এটার থেকে এক্স মিটার দূরে, কত দূরে? এক্স মিটার দূরে কোন জায়গা? এইখানে ধরে নিলাম, এইখানে যে তার তড়িৎ প্রবাহ শূন্য হবে। এটা যদি এক্স হয় তাহলে দ্বারা হতো 1 - x,
তখন আসলে এখানে যে তার তড়িৎ প্রবাহ শূন্য, মানে এখানে যদি প্রথমটার জন্য যদি তড়িৎ প্রবাহ এখানে E1 হয় এই পয়েন্টে, এটা যদি E2 হয় তো দেখে দিব সমান হইব, সমান মানে সে আসলে কোনো বল অনুভব করবে না। মানে এদিকে যদি তার একটা বল E1 হয়, এদিকে যদি E2 হয়, তো আলটিমেটলি দুইটা সমান হইলে তো সে আসলে কোনো বল অনুভব করতেছে না। তখন E1 সূত্র কিটা, সূত্র হইছে প্রথমটা E1টা হার জন্য +5 এর জন্য, তাহলে K ইন্টু মনে রাখবো 4 জন্য 5 এর জন্য, তাহলে 5 দূরত্বটা হতো x, তাহলে x²। E2টা হার জন্য +3 এর জন্য, এই জন্য K ইন্টু 3 ডিভাইডেড বাই 1 মাইনাস x তারপর স্কোয়ার। ক্যালকুলেশন করি আমরা, ক্যালকুলেশন হলে কে হারা দেবো গা, এই কে হারা 5-এর নিচে আচ্ছা আমরা এইভাবে আনিব 5-এর জায়গা 1 মাইনাস এক্সটা নিতে, এখানে x যেহেতু উপরেও স্কোয়ার হোল স্কোয়ার ছিল নিচে হোল স্কোয়ার ছিল, আমরা এটা অল দিয়া হোল স্কোয়ার লিখতাম ইকুয়াল টু 3/5। তার মানে 1/x মাইনাস x রে দ্বারা ভাগ করলে 1 রুট ওভার 3/5। আমরা ক্যালকুলেশন করি দেখি কত হয়। 1/x 1 পাশে গিয়া যোগ হয়ে যাবো, একসাথে ফেলে লাই, রুট ওভার 3/5 করলে কত হয়, রুট ওভার 3/5, 3 আছে নিচে 5, তাহলে যোগ করলাম 1, তাহলে 1.77 লেখা দেবো, 775 লেখা দেবো, 1.775, 1.775 বা x equal to 1/1.775 ক্যালকুলেশন করলে আসলে 1 ডিভাইডেড বাই 1.775 0.56 লেখা দেবো, 0.56 এটা অর্থাৎ +5 থেকে 0.56, +5 থেকে হচ্ছে 0.56, তাহলে +3 থেকে হইলে এখানে কি বলছিল, এই যে 0.56 5 লেখা যায় সমস্যা নাই, 0.56 ঠিক আছে, 0.56 মিটার। এরপরে কি আছে দেখছেন, সমতল দর্পণ ব্যবহার করে তৈরি করা হয় টেলিস্কোপ, ওভারহেড প্রজেক্টর, লেজার। টেলিস্কোপ তো ব্যবহার করা হয়, দুইটা সম্পর্কে আমার জানা নাই, দেখতে পাবো। বিম্বের আকৃতি নির্ভর করে কিসের উপর, লেন্সের উপর, দর্পণের উপর, বস্তুর উপর, সবগুলো, হ্যাঁ এখানে সবগুলোর উপরে। আচ্ছা আজকে আমাদের ক্লাস এতটুকুই থাক। আর যে বিষয়টা হইলো, তা আমরা আসলে এইভাবে ট্রাই করবো, বুঝছো নি, এইভাবে আমরা ট্রাই করবো যে প্রবলেমগুলো সলভ করার। তো আমার কাছে যারা পড়ে এরা মাঝে মাঝে আমি তাদের মডেলগুলা এখানে তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমরা যদি কেউ যুক্ত হইতে চাও যে আমরাও আসলে এইভাবে করতাম চাই, তাহলে আমি আমার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা এখানে জয়েন নিতে পারো, জয়েন নিতে তোমাদের প্রবলেমগুলো আমার সাথে শেয়ার করতে পারো, সমস্যা নেই। আচ্ছা ভালো থাকো, আজকের মতন ক্লাস আমরা আসলে সমাপ্ত দিলাই।